স্বাগত নিউজ 24 সংবাদে, সাথে আছে আমি আকাশ হাসান। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে পুরো খবর। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক করেছেন হেফাজতে ইসলামের শীর্ষ নেতারা। সোমবার রাত 10টার দিকে হেফাজতের অন্তত 10 শীর্ষ নেতা স্বরাষ্ট্রমন্ত্রীর ধানমন্ডির বাসায় ঢোকেন। রাত 11টার দিকে তারা বেরিয়ে আসেন, তবে কোনো কথা বলেননি। এদিন এক ভিডিও বার্তায় ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জায়গায় 26 মার্চ পরবর্তী ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন হেফাজত ইসলামের আমির জুনায়েদ বাবু নগরী। হেফাজত ভাঙচুর ও জ্বালাও পোড়াওকে হারাম মনে করেন বলেও জানান তিনি। তহিদুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। 26 মার্চ স্বাধীনতার 50 বছর ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা সফরের বিরোধিতা করে আন্দোলনের নামে তাণ্ডব চালায় হেফাজতে ইসলাম। তখনও হেফাজতের শীর্ষ নেতাকর্মীদের নাম উল্লেখ না করেই একাধিক মামলা দায়ের করা হয়। তবে 3 এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের রয়্যাল রিসোর্টে হেফাজতের প্রভাবশালী নেতা মাওলানা মামুনুল হক এক নারী সঙ্গী সহ আটক হলে নড়েচড়ে বসে সরকার। গেল 11 ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত রাজধানী ঢাকাতেই হেফাজতের মধ্যম ও শীর্ষ নেতৃবৃন্দের মধ্যে 9 জনকে গ্রেফতার করা হয়েছে। সবশেষ রোববার মোহাম্মদপুরের জামিয়া রহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে গ্রেফতার করা হয় হেফাজতের প্রভাবশালী নেতা মাওলানা মামুনুল হককে। বলা হচ্ছে সরকারের কঠোর অবস্থানের কারণে চাপে হেফাজতে ইসলাম। এমন প্রেক্ষাপটে সোমবার রাত 10টার দিকে হেফাজতের অন্তত 10 শীর্ষ নেতা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ধানমন্ডির বাসায় ঢোকেন। রাত 11টা 15 দিকে তারা বেরিয়ে আসেন, তবে বৈঠকের বিষয়ে কিছুই বলতে রাজি হননি তারা। এর আগে এদিন নিজ নামে খোলা ফেসবুক পেজে এক ভিডিও বার্তা দেন হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবু নগরী। বলেন, হেফাজতে ইসলাম ভাঙচুর আর জ্বালাও পোড়াওতে বিশ্বাস করে না, বরং হারাম মনে করে। আপনারা সবর করুন, ধৈর্য ধারণ করুন, কোন সংঘাতে যাবেন না, কোন ভাঙচুর জ্বালাও পোড়াও করবেন না। হেফাজত ইসলাম ভাঙচুর আর জ্বালাও পোড়াওকে বিশ্বাস করে না, বরং হারাম মনে করে। ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জায়গায় 26 মার্চ পরবর্তী ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন তিনি। পাশাপাশি নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের আহ্বান জানান। যে সমস্ত ওলামায়ে কেরাম সহ নির্দোষ মানুষকে গ্রেফতার করা হয়েছে, অ্যারেস্ট করা হয়েছে, তাদেরকে অবিলম্বে নিঃশর্তে মুক্তি দান করুন। তৌহিদুল ইসলাম, নিউজ 24। ব্যতিক্রম। এদিকে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হককে 7 দিনের রিমান্ড পাঠিয়েছে আদালত। সোমবার সকালে মুখ্য মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারীর আদালত রিমান্ড আবেদন মঞ্জুর করেন। এর আগে 2020 সালে মোহাম্মদপুরে করা নাশকতার মামলায় সুষ্ঠু তদন্তের জন্য তাকে আদালতে হাজির করে 7 দিনের রিমান্ড চায় পুলিশ। সারা দেশে হেফাজতের বিরুদ্ধে 23 মামলার তদন্ত করবে সিআইডি। নাইমাল জিকোর প্রতিবেদন। হেফাজত ইসলামের নেতা মামুনুলকে আদালতে হাজির করাকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই প্রস্তুতি। নাশকতা এড়াতে সোমবার সকাল থেকেই 3 প্লাটুন পুলিশ সদস্য নিরাপত্তার চাদরে ঢেকে রাখে সিএমএম কোর্ট সহ আশপাশের পুরো এলাকা। বেলা 11:30টার দিকে মিন্টু রোডের ডিবি কার্যালয় থেকে আদালতে আনা হয় মামুনুলকে। এরপর মুখ্য মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারীর আদালতে হাজির করে নাশকতার এই মামলায় বাকি আসামিদের ধরা, ধর্ম নিয়ে কটূক্তি ও সুষ্ঠু তদন্তের স্বার্থে 7 দিনের রিমান্ড চায় পুলিশ, যা মঞ্জুর করেন আদালত। আমরা আদালতকে বলেছি, যেহেতু যে ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হয়েছে এবং বাদীকে মারধর করা হয়েছে এবং তার কাছ থেকে টাকা এবং ডলার ছিনিয়ে নেওয়া হয়েছে, এই ঘটনায় 7 দিনের রিমান্ড চাওয়া হয়েছে। এই জন্য আদালত সন্তুষ্ট হয়ে তাকে 7 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে। 1 বছর পর এই মামলায় মামুনুলকে গ্রেফতার ও জামিন আবেদন নামঞ্জুর করা ষড়যন্ত্রের অংশ বলে দাবি আসামি পক্ষের আইনজীবীদের। 1 বছর আগে তাকে গ্রেফতার করেন নাই কেন? এবং গতকাল গ্রেফতারের পরে দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদ করা হয়েছে, কিন্তু সেই জিজ্ঞাসাবাদের কোনো রিপোর্ট এখানে ছিল না। আসলে মূলত ধর্মীয় আঘাত নয়, মামুনুল হককে ছোট করার জন্য সুপরিকল্পিতভাবে এই মামলাটার করা হয়েছে এবং গ্রেফতার করা হয়েছে, অভিযোগ দেওয়া হয়েছে এবং 7 দিনের রিমান্ড দেওয়া হয়েছে। 2020 সালে মোহাম্মদপুর থানায় দায়েরকৃত একটি হামলা ও নাশকতার মামলায় রোববার দুপুরে রাজধানীর মোহাম্মদপুরের জামিয়া রহমানিয়া মাদ্রাসা থেকে মামুনুলকে গ্রেফতার করে পুলিশ। নাইমাল জিকো, নিউজ 24, ঢাকা। হেফাজতে ইসলাম সহ ধর্মীয় নেতাদের ওপর করা সরকারের মামলা প্রত্যাহার চেয়ে তাদের মুক্তির দাবি করেছে বিএনপি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এসব মামলা এবং গ্রেফতার হয়রানিমূলক।
সোমবার দুপুরে ভার্চুয়াল ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। এ সময় সরকার ঘোষিত লকডাউনকে ক্র্যাকডাউন দাবি করে ফখরুল বলেন, লকডাউনের ভেতর দেশব্যাপী বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার চালানো হচ্ছে। আমরা খুব স্পষ্ট করে বলতে চাই, এই ধরনের ধর্মীয় নেতাদেরকে এইভাবে অপমান করা, তাদেরকে এইভাবে হয়রানি করা, এতে এদেশের ধর্মপ্রাণ মানুষ কিন্তু কোনোভাবেই মেনে নেবে না। আমরা তাই আহ্বান জানাবো যে অবিলম্বে এই সমস্ত মামলা মোকদ্দমা তুলে ফেলা হোক, ধর্মীয় যারা নেতা আছেন, আলেম উলামা আছেন, তাদেরকে অবিলম্বে মুক্তি প্রদান করা হোক এবং বিএনপির যে সমস্ত নেতা কর্মীকে গ্রেফতার করা হয়েছে, মিথ্যা মামলা দেওয়া হয়েছে, তাদেরকে নিঃশর্ত মুক্তি অবলম্বী দান করা হোক। হেফাজত নেতা মামুনুল হকের রিসোর্ট কাণ্ডের সময় দায়িত্ব পালনরত সোনারগাঁও থানার তৎকালীন ওসি রফিকুল ইসলামকে অবসরে পাঠানো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাসের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। করোনা পরিস্থিতি। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর রেকর্ড প্রায় প্রতিদিনই ভাঙছে। 24 ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন 112 জন, যা দেশে করোনায় আক্রান্ত হয়ে একদিনে সর্বোচ্চ সংখ্যক মৃত্যুর ঘটনা। টানা 4 দিন ধরে করোনায় আক্রান্ত হয়ে শতাধিক মৃত্যু দেখল দেশ। স্বাস্থ্য দপ্তরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়। এখন পর্যন্ত করোনায় মারা গেলেন 10,497 জন। 24 ঘন্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন 4,271 জন। এ নিয়ে মোট শনাক্ত হলেন 7,23,221 জন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 6,364 জন। আর এখন পর্যন্ত সুস্থ হয়েছেন 6,21,300 জন। করোনায় মৃত্যু এবং শনাক্তের হার রেকর্ড ভেঙে চললেও হঠাৎ করেই করোনা পরীক্ষা কমেছে অর্ধেক। গেল 12 এপ্রিল যেখানে সর্বোচ্চ 35,000 নমুনা পরীক্ষা হয়েছে, 17 এপ্রিল তা নেমেছে 16,000-এর ঘরে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, লকডাউনে মানুষ পরীক্ষা করতে আসছে কম, ফলে করোনা শনাক্তের প্রকৃত চিত্র থেকে যাচ্ছে অনুমানের ওপরেই। বিশেষজ্ঞদের মতে, করোনা নিয়ন্ত্রণে রোগী শনাক্ত না করা গেলে বিপদ বাড়বে। প্লাবন রহমানের রিপোর্ট। করোনার দ্বিতীয় ধাক্কায় ওলটপালট দেশের স্বাস্থ্য ব্যবস্থা। প্রতিনিয়তই চাপ বাড়ছে হাসপাতালের ওপর। করোনার জন্য নির্ধারিত হাসপাতালগুলোতে আসন পেতে হিমশিম খাচ্ছে মানুষ। ফলাফল, গত 3 দিন ধরে মৃত্যু 100-র উপরে। অথচ এমন ভয়াবহ অবস্থার মধ্যে করোনা পরীক্ষা নেমেছে অর্ধেকে। এপ্রিলের প্রথম সপ্তাহে টানা কয়েকদিন করোনা পরীক্ষা হয়েছে 30,000-এর উপরে। 12 এপ্রিল এ যাবৎ সর্বোচ্চ পরীক্ষা 34,938 জনের, যেদিন করোনা শনাক্ত হয়েছেন 7,201 জন। এরপর কমতে কমতে গত 17 এপ্রিল নমুনা পরীক্ষা নেমেছে 16,185-তে। ফলে শনাক্তও কমে আসে 3,473 জনে। কেন এই অবস্থা? টেস্ট তো যার যার স্বেচ্ছায় এসে করতে হবে। টেস্টে করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি, আমাদের সক্ষমতাও আছে, প্রচুর সেন্টার আছে। টেস্ট করলেই টেস্ট বাড়বে, আর টেস্ট বাড়লেই আপনার শনাক্তের হার বাড়বে, শনাক্তের হার বাড়লে রোগীর সংখ্যা বাড়বে, রোগীর সংখ্যা বাড়লেই মৃত্যুর সংখ্যা বাড়বে। যে টেস্ট বাড়ানোর জন্য আমরা চেষ্টায় আছি, আরও যদি করতে চাই কোনো সমস্যা নাই। অথচ করোনা শনাক্তের হার এখনও আশঙ্কাজনক। গত 4 দিন ধরে দেশে কম পরীক্ষা হলেও নমুনা পরীক্ষার তুলনায় করোনা শনাক্তের হার 20%-এর উপরে। বিশেষজ্ঞরা বলছেন, করোনা রোগী উপসর্গ নিয়ে ঘুরে বেড়ালেই বরং বিপদ বেশি, আরও বাড়বে করোনার সংক্রমণ। লকডাউনে কি হচ্ছে, পেরিফেরিতে কিন্তু বা ঢাকার বাইরে কিন্তু ট্রান্সপোর্ট ব্যবস্থা এরকম নাই। তো যারা ইমার্জেন্সি রুগী না, রুটিন কেস, তারা কিন্তু হাসপাতালমুখী না। তো এই জায়গায় কিছুটা মনে হচ্ছে যে টেস্ট কম, যেটা উচিত। গভর্নমেন্ট কিন্তু র্যাপিড অ্যান্টিজেন টেস্ট চালু করছে এবং এটা অনেক কার্যকরী এবং দ্রুততর সময় এটা রুগী কিন্তু শনাক্ত করে আইসোলেট করা যায়। তো এই র্যাপিড অ্যান্টিজেন টেস্ট যদি করা যায়, দ্রুততম সময় রেজাল্ট পাওয়া গেলে রুগীগুলোকেও আইসোলেট করা যাবে এবং সার্ভিলেন্সের আওতায় নিয়ে আসা যাবে। শুরু থেকেই বিশেষজ্ঞরা বলে আসছেন, করোনা প্রতিরোধে বাড়াতে হবে পরীক্ষা, আলাদা করতে হবে সংক্রমিতদের, আর তা না করা গেলে কঠিন হবে সংক্রমণ ঠেকানো। ঢাকার বাইরেও করোনা টেস্টের গতি হঠাৎ করে কমে এসেছে। তবে তার কারণ লকডাউন বা স্বাস্থ্য খাতের দুর্বলতা কিনা, সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। সেই সাথে করোনা শনাক্তের প্রকৃত চিত্র নিয়ে তৈরি হচ্ছে ধোঁয়াশাও। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। চালুর প্রথম দিনে 6 ঘন্টার মধ্যে 70 জনের বেশি করোনা আক্রান্ত রোগী ভর্তি হয়েছে মহাখালীর ডিএনসিসি কোভিড হাসপাতালে। আইসিইউ সেবা পেতে অন্য হাসপাতাল থেকেও আসছে রোগী। চিকিৎসা সেবা নিশ্চিতে 2 দিনের মধ্যে চিকিৎসক ও নার্সের ঘাটতি পূরণের কথা জানিয়েছেন হাসপাতালটির পরিচালক। আলী তালুকদারের প্রতিবেদন।
মহাখালীর ডিএনসিসি কোভিড হাসপাতাল চালুর পরপরই দেখা মেলে এমন দৃশ্য। অন্যান্য হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে আসতে থাকে করোনা আক্রান্ত রোগী। সকাল 8:30 থেকে দুপুর 2:30টায় রোগী সংখ্যা দাঁড়ায় 73 জনে। আইসিইউ সংকট আর চিকিৎসা সেবা না পেয়ে অনেকের গন্তব্য ছিল নতুন চালু হওয়া এই হাসপাতালটিতে। হাসপাতাল থেকে মুক্তা জেনারেল হসপিটাল থেকে নিয়ে এসেছি আমরা। প্রথম দিকে 250 বেডের সক্ষমতা নিয়ে চালু হলেও 50 বেডের আইসিইউ ও 50টি ইমার্জেন্সি বেড প্রস্তুত রয়েছে 1000 বেডের এই কোভিড হাসপাতালটিতে। 150 জন চিকিৎসক, 150 নার্স থাকলেও চাহিদা রয়েছে 4 শতাধিক চিকিৎসক আর 700 নার্সের। জনবল সংকট পূরণ হলেই শতভাগ চিকিৎসার কথা জানান হাসপাতালটির পরিচালক। 450 মতো আমাদের টোটাল ডক্টর লাগবে এবং আমাদের 700-এর মতো মিনিমাম নার্স। পরবর্তীতে যেটি হবে, আমার ম্যান পাওয়ার প্রাপ্তির সাথে সাথে আমার বেডগুলো ইনক্রিজ করতে থাকবে। অন্য হাসপাতাল থেকে রোগীরা আসলেও দেয়া হবে সেবা, পাশাপাশি সরকারি হাসপাতালের খরচেই সেবা পাবেন বলে জানান তিনি। আমার এখানে এসে গেলে কিন্তু আমি কাউকে ফেরত দিয়ে দিচ্ছি না, কিন্তু যেমন সকালবেলা আমি এসে দেখেছি প্রায় 25-30 জন বসে আছে, যে তারা বিভিন্ন জায়গায় আছে, তারা ট্রান্সফার করতে চায় এবং আইসিইউতে কোনো কিছু লাগে না, বিনামূল্যে, পুরোটাই আমাদের বিনামূল্যে আমরা দিই। আর যদি হতদরিদ্র হয় তাহলে আবার আমি ফ্রি করে দিতে পারি, আমি আবার ওগুলি সবই ফ্রি করে দিতে পারবো। জনবল সংকট থাকলেও এই মাসের মধ্যেই 1000 বেড প্রস্তুত হবে বলে আশাবাদী হাসপাতালটির পরিচালক। নতুন আক্রান্ত হচ্ছে এবং যারা অনেক অসুস্থ তারাই আমাদের এখানে আসুক। আলী তালুকদার, নিউজ 24, ঢাকা। লকডাউন আরও 1 সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে 14 এপ্রিল থেকে শুরু হওয়া এই কঠোর বিধি নিষেধ বহাল থাকছে আগামী 28 এপ্রিল পর্যন্ত। তবে সেতুমন্ত্রী বলছেন, জীবন আর জীবিকার তাগিদে ঈদের আগে লকডাউন শিথিলের চিন্তা করছে সরকার। এদিকে রাজধানী সহ সারা দেশে ধীরে ধীরে কমে গেছে সর্বাত্মক লকডাউনের কঠোরতা। আরিফিন শাকিল জানাচ্ছেন বিস্তারিত। একদিকে কঠোরতা, আরেকদিকে ঢিলে ঢালা। গুলশান আর যাত্রাবাড়ি এমন চিত্র ছিল পুরো ঢাকায়। যখন মৃতের সংখ্যা প্রতিদিন রেকর্ড হচ্ছে দেশে, তখনও জরুরি কিংবা ঠুনকো অজুহাতে ঘরের বাইরে হাজারো মানুষ। সাধারণ ছুটির 6ষ্ঠ দিনে খুদ গুলশানে রীতিমতো ট্রাফিক সিগন্যালে আটকা পড়েছিল ব্যক্তিগত সব বাহন। সকালে নাস্তা খেতে আইসে বাসা যাবে, চাল কিনতে যাবো, আর বাসায় খাবার দাবার নাই, কিনতে হবে। ব্যাংকের কাজ আছে, আমি বিভিন্ন কোম্পানি থেকে চেক আনতে হয়, সেই জন্য বের হয়েছি। রাস্তায় মানুষ আর যানবাহন নিয়ন্ত্রণ করতে গেল কয়েকদিনের মতো রাজধানীর কয়েকটি সড়কে ঢাকা জেলা প্রশাসন 13টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। অভিযানিক দল মুভমেন্ট পাসবিহীন যানবাহনকে জরিমানার আওতায় আনে। যারা সেই নির্দেশনার আওতার বাইরে, অর্থাৎ এমনি ঘুরতে বের হয়েছেন, যাদের ঘুরতে বের হওয়ার কোনো কারণে, এই ধরনের মানুষকে আমরা জরিমানার আওতায় আনছি। সেটা আসলে অর্থদণ্ড প্রদান করা নয়। তো তারপরে যারা বেশি আইন অমান্য করছেন বা বিনা কারণে ঘোরাঘুরি করছেন, তাদেরকে আমরা আইনের আওতায় আনছি। এমন বাস্তবতায় সরকার চলমান সাধারণ ছুটি আরও 1 সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। আর সেতুমন্ত্রী জানিয়েছেন, ঈদের আগে শিথিল হতে পারে লকডাউন। ঈদের আগে অবশ্য লকডাউন শিথিল করা হবে জীবন ও জীবিকার জন্য এবং ঈদ পূর্ববর্তী কেনাকাটার জন্য, এবং মানুষের ঈদের সময় বাড়ি ঘরে ঘরমুখে যাতায়াতের জন্য শিথিল করা হতে পারে। 22 তারিখ থেকে শুরু করে 28 তারিখ পর্যন্ত সেটি বর্ধিত করার সিদ্ধান্ত হয়েছে। চলমান লকডাউন 28 এপ্রিল শেষ হবে। আরিফিন শাকিল, নিউজ 24, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করতে হবে। তিনি বলেছেন, যারা খাদ্য উৎপাদন করে তাদের অর্থ কষ্ট কোনোভাবেই কাম্য নয়। কৃষক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দেয়া ভাষণে এসব কথা বলেন সরকার প্রধান। শেখ হাসিনা বলেন, খাদ্য উৎপাদন বাড়াতে কৃষি যান্ত্রিকীকরণের উপর গুরুত্ব দিচ্ছে সরকার, আর এজন্য 70% ভর্তুকির ব্যবস্থা করা হচ্ছে। অন্তরা বিশ্বাস জানাচ্ছেন বিস্তারিত। 2020 সালে করোনা পরিস্থিতিতে ধান কাটার শ্রমিকের অভাবে কৃষকেরা বিপাকে পড়েছিলেন। তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে অনেক কৃষকের ধান কাটে ছাত্রলীগ, আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের কর্মীরা। আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ কৃষক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর এ ভাষণে উঠে আসে সেই কথা। করোনা ভাইরাসের সময় যখন ধান কাটা নিয়ে সমস্যা হলো, আমি যখন আমার দলের নেতাকর্মী, বিশেষ করে ছাত্রলীগকে আহ্বান করলাম, আমার ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ থেকে শুরু করে আওয়ামী লীগ সকলে মাঠে নেমে বললেন, নিজেরা কৃষকের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ধান কেটে ঘরে তুলে দিলেন।
আর যান্ত্রিকীকরণের জন্য হারভেস্টার থেকে শুরু করে সব ধরনের যন্ত্র আমরা ধীরে ধীরে কৃষকের হাতে পৌঁছে দেব। ভাষণে কৃষকের উন্নয়নে সরকারের নেয়া কর্মসূচির উল্লেখ করেন প্রধানমন্ত্রী। বলেন, বিনা জামানতে বর্গা চাষিদের জন্য ঋণের ব্যবস্থা করেছে সরকার। সারের দাম 90 টাকা থেকে কমে এসেছে 12 টাকায়। গবেষণায় পাওয়া উন্নত বীজ সরবরাহ হচ্ছে কৃষকের কাছে। সারের দাম যা বিএনপি সরকার আমলে 90 টাকা ছিল, তা আজ 12 টাকায় আমরা নামিয়ে এনেছি। গবেষণার মাধ্যমে উন্নত বীজ আমরা উৎপাদন করছি এবং সেই বীজ আমরা সরবরাহ করছি। আমরা সেই সাথে কৃষিকে যান্ত্রিকীকরণ, যেটা জাতির পিতার লক্ষ্য ছিল, আমরা সেই লক্ষ্য কার্যকর করে দিচ্ছি এবং সেখানে আমরা 70%-এর উপর ভর্তুকি দিচ্ছি এবং কৃষি যান্ত্রিকীকরণ আমরা করে যাচ্ছি যাতে আমাদের কৃষকরা আরও অধিক পরিমাণে খাদ্য উৎপাদন করতে পারে। কৃষিকে আধুনিকায়নের ওপর গুরুত্ব দেন সরকার প্রধান। উঠে আসে করোনা মহামারীকালে স্বাস্থ্যবিধি মেনে চলার কথাও। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, মাস্ক পরতে হবে, গার্গেল করা, ভাপ নেওয়া, যেখানে বেশি জনসমাগম সেখানে না যাওয়া, দূরত্ব বজায় রেখে চলা এবং আমরা যে স্বাস্থ্য সুরক্ষার নির্দেশনাগুলি দিয়েছি অবশ্যই সেই নির্দেশনাগুলি মেনে নিয়ে নিজেকে আপনারা সুরক্ষিত রাখুন, অপরকে সুরক্ষিত করুন। প্রধানমন্ত্রী বলেন, কৃষি অর্থনীতিকে শক্তিশালী করলেও শিল্পায়নেও গুরুত্ব দিচ্ছে সরকার। উৎপাদিত পণ্য বাজারজাত করা গেলে এবং তা বিদেশে রপ্তানি করা গেলে লাভবান হবে দেশের কৃষিজীবীরা, বলেন প্রধানমন্ত্রী। দ্বিগুণ থেকে 3 গুণ হতে পারে। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন তার চিকিৎসক দল। মঙ্গলবার রাত 10টায় তার ব্যক্তিগত মেডিকেল টিমে 2 সদস্য খালেদা জিয়ার গুলশানের বাসভবনে যান। করোনা আক্রান্তের পর থেকে প্রতিদিন রাতে রুটিন চেক আপ করেন চিকিৎসকরা। 1.5 ঘন্টা পর অধ্যাপক ডাক্তার এজেড জাহিদ হোসেন বাইরে এসে জানান 24 ঘন্টায় সাবেক প্রধানমন্ত্রীর শারীরিক তাপমাত্রা স্বাভাবিক ছিল, জ্বরও অনুভূত হয়নি। কোভিড-19 আক্রান্তের 12তম দিন অতিক্রম করছেন তিনি। গত ভোর 6টা থেকে এখন বাজে রাত্র 11:30, 12:15 এই পর্যন্ত সময়ের মধ্যে ওনার কোনো ধরনের জ্বর আসেনি। এটা একটা ভালো দিক। ওনার সিচুয়েশন আলহামদুলিল্লাহ অত্যন্ত ভালো আছে। কাজে এই অবস্থায় আপনারা বা আমরা সবাই বলতে পারি যে ওনার চিকিৎসা যেভাবে চলছে উনি একটি স্থিতিশীল পর্যায়ে আছে। ক্যাসিনো কাণ্ডে অভিযুক্ত চট্টগ্রাম 12 আসনের সংসদ সদস্য হুইপ শামসুল হক চৌধুরীর অবৈধ সম্পদের তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুদকের একটি প্রভাবশালী সূত্র জানিয়েছে, তদন্ত প্রায় শেষ পর্যায়ে। শিগগিরই হুইপ শামসুলকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হতে পারে। এদিকে 12 দিন পার হলেও এখনও গ্রেপ্তার হয়নি চট্টগ্রামের ব্যাংক কর্মকর্তা মোর্শেদ চৌধুরীর আত্মহত্যার প্ররোচনাকারীরা। এ নিয়ে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন ব্যাংকারের বিধবা স্ত্রী। আলী তালুকদারের রিপোর্ট। দেশের মানুষের কাছ থেকে ক্যাসিনো কাণ্ডের স্মৃতি এখনো মুছে যায়নি। ক্ষমতার অপব্যবহার করে একদল মানুষ কিভাবে অবৈধ জুয়া, মদ ও নারী খেলায় মত্ত হয়েছিল তা উঠে এসেছিল প্রধানমন্ত্রীর নির্দেশে চালানো ক্যাসিনো বিরোধী সেই অভিযানে। সেই অভিযান চলাকালে 2019 সালে দুর্নীতি দমন কমিশন ক্যাসিনোর সঙ্গে যুক্ত 2 শতাধিক ব্যক্তির তালিকা করে। সেই তালিকাতেই অভিযুক্ত হন চট্টগ্রামের সকল অপকর্মের সাথে প্রায়শই যার নাম উঠে আসে সেই হুইপ চট্টগ্রাম 12 আসনের সংসদ সদস্য শামসুল হক চৌধুরী। ক্ষুব্ধ শামসুল সেই অভিযানের বিরুদ্ধে অবস্থান নিয়ে সরকারের কড়া সমালোচনা করেন। জুয়া পরিচালনাকারী ক্লাব চালানোর পক্ষে জোরালো অবস্থান নেন। কোন প্রশাসন কি 5 টাকা প্লেয়ারদের বেতন দেয়? ওরা কিভাবে খেলে? টাকাটা করতে গেছে সরকার কি ওদেরকে কোনো টাকা দেয়? তবে নানা তৎপরতা চালানোর পরেও দুদক তাকে ছাড়েনি। নিউজ 24 এর সাথে আলাপকালে দুদকের একটি সূত্র জানায়, হুইপ শামসুলের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও ক্যাসিনো কাণ্ডে জড়িত থাকার তদন্ত অব্যাহত আছে। খুব শিগগিরই তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করবে দুদক। অনুসন্ধানটা এখনো চলমানই আছে। এরপরে এই যে এখন নানান ধরনের তো হয়নি, এখন আবার অনুসন্ধান চলমান আছে। 2 শতাধিক প্রভাবশালী ব্যক্তির তালিকা আসছিল এই ক্যাসিনো বিরোধীর সময়। তো সেই জায়গার মধ্যে বেশ কয়েকজন আলোচিতদের মধ্যে তার নামটাও কিন্তু আলোচনায় আসছিল। তো আমাদের অনুসন্ধান চলছে এখনো, আছে ওই সময়। হ্যাঁ, ওনার নাম তো ইনকোয়ারি আছে, চলমান আছে।
দুদক জানায় চট্টগ্রাম আবহানী ক্লাব থেকে শামসুল হক বিগত বছরগুলোতে শত শত কোটি টাকা আয় করেছেন অবৈধভাবে। বিভিন্ন ক্লাবে জুয়া আসর বসানোতে অগ্রণী ভূমিকা ছিল তার। এছাড়া অবৈধভাবে বিভিন্ন জনের জায়গা জমি ও মসজিদ দখলের অভিযোগও আছে তার বিরুদ্ধে। এদিকে চট্টগ্রামে ব্যাংক কর্মকর্তা মোর্শেদ চৌধুরীর আত্মহত্যার ঘটনায় 12 দিন পার হলেও কোনো আসামি গ্রেপ্তার হয়নি। ভিকটিমের স্ত্রী ইসরাত জাহানের অভিযোগ, হুইপ শামসুল হকের সুযোগ্য পুত্র চট্টগ্রামের সকল অপকর্মের সাথে যার নাম হর হামেশা শোনা যায়, সেই শানুর এই ঘটনার পেছনের মূল ইন্ধনদাতা। তার নির্দেশেই আসামি জাবেদ ইকবাল, পারভেজ ইকবাল, নাইমুদ্দিন সাকিব ও শহীদুল হক চৌধুরী রাসেল ব্যাংকার মোর্শেদকে আত্মহত্যা করতে বাধ্য করেন। ওরা যদি উধাও হয়ে যেয়ে যদি পরবর্তীতে কোনো অ্যাকশন করে, তখন আমার পরিবার, আমার সন্তান বলে কথা না, আমার ভাসুর আছে, আমার শ্বশুর বাড়ি এরা আছে, আমাদের সবার নিরাপত্তাটা কে দেখবে? এদিকে চট্টগ্রামের গোয়েন্দা পুলিশ বলছে আসামিদেরও শিগগির ধরা হবে। তবে চট্টগ্রাম নাগরিক সমাজের অভিমত, শানুর গং রাজনৈতিক প্রভাব খাটিয়ে এখনও আসামিদের ধরাছোঁয়ার বাইরে রেখেছে। এদের গ্রেপ্তার করেই পুলিশকে নিরপেক্ষতার পরিচয় দিতে হবে বলে তাদের অভিমত। আলী তালুকদার, নিউজ 24, ঢাকা। করোনা কালে অক্সিজেন, ওষুধ সহ প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী থেকে সব প্রকার ট্যাক্স প্রত্যাহার সহ 11টি প্রস্তাবনা তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খোলা চিঠি দিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো এই চিঠিতে জাফরুল্লাহ প্রস্তাবনাগুলোর মধ্যে রয়েছে আইসিইউ পরিচালনার জন্য জরুরি ভিত্তিতে চিকিৎসক, নার্স, প্যারামেডিকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা, সব ওষুধের মূল্য এবং রোগ পরীক্ষার পদ্ধতিসমূহের চার্ট সরকার কর্তৃক নির্ধারণ করে দেয়া, গণস্বাস্থ্য উদ্ভাবিত অ্যান্টিবডি অ্যান্টিজেনের অনুমোদন 1 বছরও হয়নি উল্লেখ করে ডক্টর বিজন কুমার শীলের ভিসা না হওয়ায় বাংলাদেশে ফিরতে না পারারও কথাও প্রধানমন্ত্রীকে জানান চিঠিতে। এদিকে চট্টগ্রামে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় চকবাজারের জয়নগর ও সাগরিকা এলাকাকে রেড জোন ঘোষণা করেছে পুলিশ প্রশাসন। দুপুরে এসিএমপি পুলিশের উপ পুলিশ কমিশনার বিজয় বসাক চকবাজারের জয়নগর এলাকার 2 প্রবেশ পথে রেড জোনের ব্যানার লাগিয়ে দেন। এ সময় মানুষকে অপ্রয়োজনে ঘর থেকে বের না হওয়ার আহ্বান জানান তিনি। দেশে করোনার প্রকোপ যতই বাড়ছে, আইসিইউ সংকট ততই প্রকট হচ্ছে। বরিশাল ও খুলনার হাসপাতালগুলোতে আইসিইউর জন্য হাহাকার। শেরে বাংলা মেডিকেলের করোনা ওয়ার্ডে আইসিইউ শয্যা রয়েছে মাত্র 12টি। এদিকে খুলনা বিভাগের 10 জেলার মধ্যে 6 জেলার হাসপাতালে নেই আইসিইউ। এই অবস্থায় শ্বাসকষ্টের রোগীদের অন্য জেলায় স্থানান্তর করা হচ্ছে। রাহাত খান ও শামসুজ্জামান শাহিনের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। করোনায় আক্রান্ত শ্বাসকষ্টের রোগীর জীবন বাঁচাতে নিবিড় পরিচর্যা কেন্দ্র বা আইসিইউ অত্যন্ত জরুরি। তবে দক্ষিণের কোটি মানুষের উন্নত চিকিৎসার ভরসাস্থল শেরেবাংলা মেডিকেলের করোনা ওয়ার্ডে আইসিইউ শয্যা রয়েছে মাত্র 12টি। গেল 1 বছরে করোনা ওয়ার্ডে বাড়ানো হয়নি আইসিইউ শয্যা, নিয়োগ করা হয়নি প্রয়োজনীয় স্থায়ী জনবল। এ অবস্থায় দুর্ভোগে রোগী ও স্বজনরা। আইসিইউর অবস্থা তো লিমিটেড। প্রত্যেক দিন ধরেন এখনো যেগুলো নর্মাল ওয়ার্ডে পড়ে আছে ওগুলোকে ভেন্টিলেশন নেওয়া দরকার, কিন্তু যেহেতু নাই তারা করবে কি? ইমার্জেন্সি পেশেন্ট, তাদের জন্য আসলে আইসিইউ সাপোর্টটাও কম। আইসিইউ পেশেন্টের বেডের খুব দরকার। সংশ্লিষ্টরা বলছেন আরও 40টি আইসিইউ শয্যার জন্য মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। 40টা আইসিইউর জন্য আমি রিকুইজিশন দিয়েছি, কয়টা পাই জানি না, মোস্ট প্রবাবলি অনেকগুলোই পাবো। বিভিন্ন মহলে আমি আলাপ করেছি, হয়তো দিয়ে দেবেন। একই চিত্র খুলনায়ও। এই বিভাগের 10 জেলার মধ্যে 6 জেলার হাসপাতালে নেই আইসিইউ। এতে করোনাকালে অনেক মুমূর্ষু রোগীকে আইসিইউ সেবা দেওয়া সম্ভব হচ্ছে না। খুলনা মেডিকেলের সক্ষমতা আসলে 10টা না, আরো বেশি। আমরা যে সেন্ট্রাল অক্সিজেনের কাজ খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে, আমরা আরো 10টা বাড়াতে পারছি। তবে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানালেন সংশ্লিষ্টরা। লিকুইড অক্সিজেন প্ল্যান্ট 7 থেকে 10 দিনের মধ্যে এটা ফুল ফাংশনে চলে যাবে। তো এটা যদি ফুল ফাংশনে চলে যায় তাহলে আমাদের আর বেড যদি ওগুলো চালু হয়ে যায়। খুলনা বিভাগের 10 জেলার মধ্যে খুলনা, সাতক্ষীরা, যশোর ও মেহেরপুরে 23টি আইসিইউ শয্যা রয়েছে।
ডেস্ক রিপোর্ট, নিউজ 24। অবশেষে বিশেষ ফ্লাইটে কর্মস্থলে ফেরা নিয়ে অভিবাসী কর্মীদের ভোগান্তি কিছুটা কমেছে। বিশেষ ফ্লাইট চালুর তৃতীয় দিন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিভিন্ন গন্তব্যে গেছে বেশ কয়েকটি ফ্লাইট, আর বিদেশ থেকেও আসছে 19টি। বিমানবন্দরের পরিচালক জানান, ল্যান্ডিং পারমিশনের জটিলতা কেটে গেছে। লকডাউন বাড়ানোর প্রেক্ষিতে আগের মতোই বিশেষ ফ্লাইট ছাড়া বন্ধ থাকবে বাংলাদেশের আকাশপথ। লাকমিনা জেসমিন সোমার রিপোর্ট। প্রবাসী কর্মীদের কর্মস্থলে ফেরাতে বিশেষ ফ্লাইট চালুর তৃতীয় দিন সোমবার সকাল থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেখা যায় দীর্ঘ লাইন। এদিন মধ্যপ্রাচ্যের 5টি দেশ ছাড়াও বিভিন্ন গন্তব্যে যায় 20টি ফ্লাইট। নানা রকম অব্যবস্থাপনা থাকলেও শেষ পর্যন্ত ফ্লাইট পেয়ে কিছুটা স্বস্তিতে অভিবাসী কর্মীরা। আমি অনেক দিন আগে টিকিট করছি, কত তারিখে কাটছি মনে নাই, তো আজকে আমার ফ্লাইট 6:30টায়। ফ্লাইট ছিল 14 তারিখ, আমি সৌদি আরব থেকে টিকিট করছি। আমাদের ফ্লাইট 19 তারিখে ছিল, এখন পর্যন্ত আমাদের ফ্লাইট কনফার্ম আছে। এখন আবার নতুন করে টিকিট কাটছি আমি নিজের টাকা দিয়ে, 80,000 টাকা দিয়ে জমা রেখেছি। বিমানবন্দরের পরিচালক জানান, সৌদি আরবে বাংলাদেশ বিমানের ল্যান্ডিং পারমিশন সংক্রান্ত জটিলতা কেটে গেছে। কাল সিঙ্গাপুরে বিশেষ ফ্লাইট পরিচালনা করবে বাংলাদেশ বিমান। 20টার মধ্যে এখন পর্যন্ত 11টা পর্যন্ত 8টি ফ্লাইট অলরেডি ডিপার্টেড। পারমিশন সংক্রান্ত যে জটিলতা ছিল বাংলাদেশ বিমানে, সেগুলো নিরসন হয়ে গেছে, সেই জটিলতা আর নাই। আরও এক সপ্তাহ লকডাউনের ঘোষণায় আগের মতোই বিশেষ ফ্লাইট ছাড়া বন্ধ থাকবে বাকি সব যাত্রীবাহী বাণিজ্যিক ফ্লাইট। লকডাউন পর্যন্ত ডোমেস্টিক বন্ধ আছে, পরবর্তীতে চালু হবে কিনা এক্সটেনশনের সাথে সাথে এই সিদ্ধান্তগুলো চলে আসবে। সোমবার 20টি ফ্লাইট যাওয়া ছাড়াও বিভিন্ন আন্তর্জাতিক গন্তব্য থেকে 19টি বিশেষ ফ্লাইটে ফিরেছেন অভিবাসীরা। বিদেশ ফেরত সবাইকেই প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে নেয় এয়ারপোর্ট কর্তৃপক্ষ। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। ডাক্তার, পুলিশ, ম্যাজিস্ট্রেট এই 3 জনের বাকবেতনরা ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে। কে কার চেয়ে বড় বা কার ক্ষমতা বেশি সেই প্রতিযোগিতা, সেই ঝগড়ায়। শিক্ষাবিদ সৈয়দ আনোয়ার হোসেন বলছেন, নিজেকে বড় জাহির করার এই প্রতিযোগিতা সমাজকে অস্থির করছে। সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদারের মতে, কোনো পেশাতেই আচরণের সীমা অতিক্রম করা উচিত নয়। এই বাস্তবতায় আপিল বিভাগের সাবেক বিচারপতি মনে করেন, কেউই আইনের ঊর্ধ্বে নয়। ক্ষতি দেখা উচিত কোন পক্ষ আইন ভেঙেছে। বিস্তারিত আশিকুর রহমান শ্রাবণের প্রতিবেদনে। চলমান সর্বাত্মক লকডাউনের 5ম দিন রবিবার এলিফ্যান্ট রোডে এক নারী চিকিৎসক ও পুলিশের বাদানুবাদের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। কিছুক্ষণের মধ্যে ভাইরাল হয় সেই ভিডিও। আচরণের শোভনতা, আচরণে পরিশীলিত রুচি এটা থাকছে না। আমি দুঃখিত। উভয় পক্ষেই খুব ক্রোধান্বিত হয়ে আবেগের বশবর্তী হয়ে কথাগুলো বলেছেন, এটা অনাকাঙ্ক্ষিত, এটা উচিত নয়। আপিল বিভাগের এই অবসরপ্রাপ্ত বিচারপতি বলছেন, এসব বিষয়ে সুস্পষ্ট আইনের ব্যাখ্যা আছে। পুলিশের আইনি কাজে বাধা দেওয়াটা যেমনি শাস্তিযোগ্য অপরাধ, একজন পাবলিক সার্ভেন্টের আইনি কাজে বাধা দেওয়াটা তেমনি অপরাধ। তিনি যদি তার পরিচয় প্রমাণ করে থাকেন সেই পুলিশ এবং ম্যাজিস্ট্রেটের কাছে, তারপরেও যদি তার পথে বাধা দেওয়া হয়ে থাকে, তাহলে পুলিশ এবং ম্যাজিস্ট্রেট উভয়ই কিন্তু শাস্তিযোগ্য অপরাধ করেছে। যদি মহিলা তার পরিচয় প্রমাণ করে থাকতে না পারেন, তাহলে কিন্তু তারা এই পুলিশ বলেন বা ম্যাজিস্ট্রেট বলেন, কারোর বিরুদ্ধে অপরাধের পাল্লা ভারী করা সম্ভব নয়। ঊর্ধ্বতন পুলিশ এবং গণপ্রশাসন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্তে আনা উচিত, কারণ এটি একটি সিরিয়াস ব্যাপার। কিন্তু সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদারের মতে, রেকর্ড হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে সবাই তাদের সীমা অতিক্রম করেছেন। যিনি ডাক্তার, দেখেন অ্যাসোসিয়েট প্রফেসর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটির, ওনার মেডিকেল পাসের প্রয়োজন হয় না, ওনার পরিচিতির প্রয়োজন ছিল। পরিচিতিটা দেখাতে গিয়ে উনি একটু অসহিষ্ণু আচরণ করেছেন, ওটার থেকে ব্যাপারটা ফ্লেয়ার আপ করেছে। এক্ষেত্রে পুলিশের পক্ষ থেকে আচরণটা অসহিষ্ণু ছিল, দুই পক্ষই লিমিট ক্রস করেছে। পেশাগত অবস্থান সম্পর্কে তারা সকলের মধ্যে শ্রদ্ধার ভাব জাগিয়ে তুলবেন। লকডাউনের মধ্যে রাস্তায় পরিচয়পত্র চাওয়া নিয়ে চিকিৎসক, পুলিশ ও ম্যাজিস্ট্রেটের বাকবিতণ্ডার ঘটনা হাইকোর্টের নজরে আনা হয়েছে। জবাবে আদালত বলেন, পুলিশ চিকিৎসক বাকবিতণ্ডা করেছেন, আপনি কে? যদি আসতে হয় উনি অর্থাৎ ডাক্তার আসবেন, তখন দেখা যাবে। আশিকুর রহমান শ্রাবণ, নিউজ 24, ঢাকা। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ।
প্রযুক্তিগত বিভ্রাটের কারণে সোমবার বাংলাদেশ ইলেকট্রনিক্স ফান্ডস ট্রান্সফার নেটওয়ার্ক BEFTN সেবা বন্ধ থাকে। এই কারণে দেশের তফসিলি ব্যাংকগুলোর গ্রাহকরা ইলেকট্রনিক উপায়ে নিজের ব্যাংক অ্যাকাউন্ট থেকে অন্য ব্যাংকের গ্রাহকের অ্যাকাউন্টে টাকা লেনদেন করতে পারেননি। কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগ এর সমস্যা সমাধানে কাজও করছে। বিশ্বজুড়ে করোনায় গেল 24 ঘন্টায় 7 লক্ষাধিক সংক্রমিত এবং 9,500 প্রাণহানি হয়েছে। এ নিয়ে বৈশ্বিক আক্রান্তের সংখ্যা ছাড়ালো 14,21 লাখ। মোট মৃত্যু ছাড়িয়েছে 30,35,000। ভারতের করোনা পরিস্থিতি সবচেয়ে বিপর্যস্ত। গেল 24 ঘন্টায় দেশটিতে শনাক্ত হয়েছে 3.5 লাখ রোগী, প্রাণ গেছে 1600-ও বেশি মানুষের। রাজধানী দিল্লিতে সংক্রমণের হার পৌঁছেছে 30%। সংক্রমণ কমাতে সোমবার রাজস্থানে জারি করা হয়েছে 15 দিনের লকডাউন। পশ্চিমবঙ্গে নিজের নির্বাচনী প্রচারণা কমিয়েছে মুখ্যমন্ত্রী মমতা। করোনা সংক্রমণ বাড়ায় দ্বিতীয়বারের মতো ভারত সফরের পরিকল্পনা বাতিল করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। তবে ব্রাজিলের করোনা পরিস্থিতির কিছুটা উন্নতির দিকে। মৃত্যু ও সংক্রমণ কমছে যুক্তরাষ্ট্রে। করোনা আক্রান্ত হয়েছেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং। তাকে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সে ভর্তি করা হয়েছে। ইন্ডিয়া টুডে জানায় সম্প্রতি অসুস্থ বোধ করায় নমুনা পরীক্ষা করেন সাবেক প্রধানমন্ত্রী। সোমবার তার পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। 88 বছর বয়সী মনমোহনের ক্ষেত্রে ঝুঁকি বেশি থাকায় তাকে বিশেষ পর্যবেক্ষণ রাখা হয়েছে। করোনা মহামারীর দ্বিতীয় ঢেউ ঠেকাতে ভ্যাকসিন প্রয়োগে জোর দেওয়ার আর্জি জানিয়ে রোববার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছিলেন তিনি। টুইট বার্তায় তার দ্রুত আরোগ্য কামনা করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। মঙ্গল গ্রহে ইনজেনুইটি নামের একটি ড্রোন সফলভাবে ওড়াতে সক্ষম হয়েছে মার্কিন গবেষণা সংস্থা নাসা। ড্রোনটির তথ্য পৃথিবীতে পাঠায় এমন স্যাটেলাইটের মাধ্যমে তথ্যটি নিশ্চিত করেছে তারা। মার্কিন গণমাধ্যম এপি জানায় 1 মিনিটের কম সময় ধরে বাতাসে ভেসেছিল ড্রোনটি। তবুও ঘটনাটি নাসা আনন্দের সঙ্গে উদযাপন করছে, কারণ অন্য কোনো গ্রহে এটাই প্রথম কোনো আকাশযান ওড়ার ঘটনা। আগামী দিনগুলোতে মঙ্গল গ্রহে আরও দুঃসাহসিক ফ্লাইট চালাবে নাসা। খেলার খবর। শ্রীলঙ্কার নেগম্বো থেকে ক্যান্ডি পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এখানে অনুষ্ঠিত হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার দুটি টেস্ট। ক্যান্ডির পাল্লেকেল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এর আগে ওয়ানডে ও টি20 খেলেও এই প্রথম টেস্ট খেলবে বাংলাদেশ দল। লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট শুরু 21 এপ্রিল। একই মাঠে দ্বিতীয় টেস্ট শুরু 29 এপ্রিল। দুটি ম্যাচই টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হলেও ম্যাচের ফল টেস্টে চ্যাম্পিয়নশিপের টেবিলে কোনো প্রভাব ফেলবে না। এর আগে 3 দিনের কোয়ারেন্টিন ও 2 দিনের অনুশীলনের পর 17 ও 18 এপ্রিল সিএমসিজি গ্রাউন্ডে 2 দিনের প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। বুধবার মাঠে নামার আগে মঙ্গলবার শেষ অনুশীলন করবে দল। ইউরোপিয়ান সুপার লিগ বা ইউএসএল এর আনুষ্ঠানিক ঘোষণার পর নড়েচড়ে বসেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে উয়েফা। ইংলিশ, স্প্যানিশ ও ইতালিয়ান ফুটবল ফেডারেশনগুলো জানিয়েছে তীব্র নিন্দা। যৌথ বিবৃতি দিয়েছে উয়েফা ও এই 3 ফুটবল অ্যাসোসিয়েশন। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। যে বাজার একজন ফুটবলারকে নিয়ে গেছে আকাশচুম্বী উচ্চতায়। ইংল্যান্ড, ইতালি আর স্পেনের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা থেকে লিগগুলোর স্বতন্ত্রতা থাকার কারণেই 12 ক্লাবের জন্য এমন সিদ্ধান্ত নেওয়াটা ছিল সহজ। ইংলিশ ফুটবলের বিগ 6 আর্সেনাল, চেলসি, লিভারপুল, ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড ও টটেনহ্যাম হটস্পার। স্প্যানিশ ক্লাব ফুটবলের জায়ান্ট বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদ। সঙ্গে ইতালিয়ান 3 জায়ান্ট জুভেন্টাস, এসি মিলান ও ইন্টার মিলান। ইউএসএল এর প্রতিষ্ঠাতা এই 12 ক্লাবকে ইতিমধ্যেই নিষেধাজ্ঞা দেওয়ার হুমকি দিয়ে রেখেছে উয়েফা। শুধু তাই নয়, ফিফা ও উয়েফার যৌথ বিবৃতিতে বলা হয়েছে 12 ক্লাবকে নিষেধাজ্ঞার পাশাপাশি সুপার লিগ নামক লিগে কোনো ফুটবলার খেললে তিনি সঙ্গে সঙ্গে জাতীয় দলের জন্য হবে নিষিদ্ধ। এমন সব হুমকি ধামকিতে অবশ্য এখনো নিজেদের অবস্থান থেকে এক বিন্দুও সরে আসেনি সুপার লিগের প্রতিষ্ঠাতা 12টি ক্লাব।
ইতিমধ্যে ইউএসএল আয়োজনের সিদ্ধান্তের নিন্দা জানিয়েছেন 3 দেশের রাষ্ট্রপ্রধান। ঘরোয়া ফুটবল লীগ কাঠামো ভেঙে পড়ার পাশাপাশি ফুটবলের বাজারে বড় অধপতনের কথা বলছেন তারা। অন্যদিকে ইউরোপিয়ান গণমাধ্যমগুলো এমন পরিস্থিতিকে ফুটবলের যুদ্ধ বলে সম্বোধন করেছেন। এমন পরিস্থিতিতে ইউএসএল কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে দ্রুতই শুরু হবে 20 দলের এই আসর। তবে বহুবার প্রস্তাব দেওয়ার পরও সরাসরিভাবে এমন প্রস্তাব নাকচ করে দিয়েছে ফরাসি জায়ান্ট পিএসজি ও জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। মাহফুজুল ইসলাম, নিউজ 24। দর্শক এখন এই পর্যন্তই, সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।